আম, আজকে আমাদের সাথে আছে অধ্যাপক ডক্টর এনামুল হক। এনাম এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে অধ্যাপনা করছেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছিল। আমার জানা মতে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিছু সময় কাটিয়ে পরবর্তীতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শুরুর দিক থেকে এনাম ছিল বহু বছর। কিছু সময়ের জন্য ইউআইতে অল্প সময়ের জন্য মনে হয়ে গিয়েছিল, এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। আজকে এটা শনির আড্ডার দ্বিতীয় অনুষ্ঠান আমরা আয়োজন করছি এবং এনাম রাজি হয়েছে তার যে ধ্যান ধারণার শিক্ষা সম্পর্কে, কোন বিষয় শিক্ষার কোন খাত, এটা সুনির্দিষ্টভাবে আমরা ঠিক করিনি। মোটা দাগে শিক্ষা সম্পর্কে অনেকেরই অনেক দৃষ্টিকোণ থেকেই শঙ্কা আছে, পরিবর্তনের তাগিদ বোধ করে। সেই প্রেক্ষাপটেই এনামের অভিজ্ঞতার আলোকে এবং তার দৃষ্টিভঙ্গি কোন জায়গায় কি ধরনের পরিবর্তন হওয়া উচিত, তাকে আমি বলবো প্রথমে শুরু করতে কোথায় আলোচনাটাকে আজকে নিতে রাখতে চাই। কারণ সেক্টরটা অনেক বড় এবং এই সেক্টরের সব দিকে তাকানোটা সম্ভব কিনা, কোন জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চাইলে কোথায় এন্ট্রি পয়েন্ট খোঁজা উচিত, কি ধরনের পরিবর্তন। আমি মাঝে মধ্যে এসে আলাপের কিছু কিছু প্রশ্ন তুলব, এটাই হচ্ছে আমার ভূমিকা। এনাম, তোমার হাতে। যেটা বলছিলেন সাজ্জাদ ভাই, আমি আমার জীবনের বহুদিনের অভিজ্ঞতা থেকে কয়েকটা জিনিস আমার মনে হয় শিক্ষার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা দরকার আছে। একটা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার যে ইচ্ছা সেটা না দিয়ে বরং শিক্ষার যে মাধ্যম এটা পরিবর্তন হয়ে গেছে। আজকে থেকে আমরা যখন ছাত্র ছিলাম বা আপনারা যখন ছাত্র ছিলেন, একটা অভ্যেস ছিল আমাদের লাইব্রেরিতে বসে বই খুলে পড়াশোনা করা। এই অভ্যাসটা এখনকার জেনারেশনে পাওয়া খুব দুষ্কর। এটা হচ্ছে আমার বহুদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে। আমি আমার 2-3 জেনারেশনের ছাত্রছাত্রীদের যদি তাকাই তাহলে আমি কয়েকটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে আমাদের সমসাময়িক শিক্ষার্থীরা আমরা যারা ছিলাম তখন ফটোকপিং মেশিনও ছিল না। তখন আমরা পড়াশোনা করতে গিয়ে লিখতাম এবং লেখার মাধ্যমে আমরা শিখতাম। মানে শেখার একটা মাধ্যম ছিল। সাধারণত আমরা বলি শিক্ষার ক্ষেত্রে যে লেখা, পড়া, শোনা, এই তিনটা নিয়ে তারপরে আপনি আর আত্মস্থ করা হয়। এটাই ছিল আমাদের তখনকার দিনে। আমার পরবর্তী আমার ছাত্ররা যারা আসলো প্রথম দিক, বলবো মাঝামাঝি দিকে, তাদের একটা জেনারেশন যাদের শিক্ষার চিন্তা ভাবনাটা বদলে গেছে। তারা যেটা করতো বা অনেকেই হয়তো তখনকার সময় করতো সেটা হচ্ছে যে স্যারদের কাছ থেকে বই নিত, ফটোকপি করতো। আমরা অনেককে বলি ফটোকপি জেনারেশন, এই সেন্সে যে তাদের শিক্ষার চিন্তাটাই ছিল যে স্যার যা বলছেন শুনবো, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি লিখবো না, আমি ফটোকপি করে দেখবো, এবং সেখান থেকে শিখার একটা তাড়না ছিল। আর আমার কাছে মনে হচ্ছে এই জেনারেশনে এসে যারা পড়াশোনা করছে এরা আসলে ফটোকপি যোগ্যও নাই। এখন যদি তারা পড়াশোনা করতে যায় তাদের ইচ্ছা সম্পূর্ণ ভিন্ন। তারা চিন্তা করে যে আমি এটা ক্যামেরা দিয়ে ছবি তুলবো, এটা আসলে ইন্টারনেটে গিয়ে শিখবো, ইউটিউবে শিখবো, অর্থাৎ এবং শিখার মাধ্যম বদলে গেছে। আমরা আমাদের সময় একটা রেফারেন্স বই খুঁজতাম, এখন সেটা খুঁজতে হচ্ছে না। শুধু তাই না, প্রচুর ভিডিও পাওয়া যায় যেখানে পড়াশোনা সুন্দরভাবে ব্যাখ্যা আছে, ভালো শিক্ষক দ্বারা ব্যাখ্যা আছে। সো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার, তুমি যে কথাগুলো তুললে এনাম, আমি সেটাকে আরেকটু আমার মতো করে প্রশ্নটা রাখি। মূলত মাধ্যম, তুমি শিক্ষার প্রতি আগ্রহ কি বা না কি এটার ভিতরে না, প্র্যাকটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আমরা যদি যে কোনো উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক না কেন, চিন্তাকে আনি যে শিক্ষা বলতে এই বুঝি, ইন্ডিপেন্ডেন্ট অফ এনি ডেফিনেশন, পারপোজটা কি, আমরা যদি বলি সেটাকে যদি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে হয়, শিক্ষার্থীদের দিক থেকে মাধ্যমের কতটা পরিবর্তন ঘটেছে সেটাকে রিকগনিশন, এবং যেটা প্রথম আমি যদি 3টা ফেজই চিন্তা করি মোটা দাগে। প্রথমটা হচ্ছে যেখানে শিক্ষক বলছেন লেখাপড়া আমরা বইপত্র ফটোকপি করে নিয়ে বা সংগ্রহ করে বই পড়বার
চেষ্টা করছি, লাইব্রেরিতে যাই বই পড়ছি, সেখানে এক ধরনের আত্মস্থ ব্যাপার আছে যে যা কিছু দেখছি জানছি সেটাকে আমি কিভাবে আত্মস্থ করছি, অর্থাৎ শিক্ষাতে রূপান্তরিত করছি। দ্বিতীয় পর্বে যখন আসলো, সেই দ্বিতীয় পর্বেও এই আত্মস্থ প্রক্রিয়ার কিছু পরিবর্তন নিশ্চয়ই ঘটেছে। এখন আমরা তৃতীয় পর্বটাকে যদি ধরি, এর মাঝে আরো ফাইনাল ভাগ করা যায়, কিন্তু আমি সেই ফাইনাল ভাগে না যেয়ে আমি বলবো যে এই 3টা পর্ব তো মাধ্যম নিয়ে তুললে, কিন্তু এই মাধ্যমটা আত্মস্থ করবে কি করবে না সেটা হয়তো আনুষঙ্গিক অন্য অনেক কিছুর উপর নির্ভর করে। অর্থাৎ আমাদের সময় আমরা একটা জিনিসকে জেনে নিয়ে যতটুকু নিজেদের ভিতরে আত্মস্থ করতে চেষ্টা করতাম, পারপাসটা শিক্ষায় পরিণত করা আর কি, সেইটার তাগিদগুলো এখন বা মাঝের যে পার্টটা বললে তুমি, যে সময়টাতে ফটোকপি করে নিয়ে তারপরে চেষ্টা চলছে রিপ্রোডিউস করা, সেই দিক থেকে আমি যদি দুইটাকে ভাগ করে চিন্তা করি, যে একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ওই চেঞ্জেস এই মোডগুলা পরিবর্তনের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রদানের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসা উচিত, এটা একটা দিক তুমি ইঙ্গিত তুলেছ, আমি যা বুঝি। আর জেনারেলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি ধরে নিই যে এক ধরনের সার্টিফিকেশন দেওয়ার ব্যাপার আছে, তাদেরকে আমরা রাষ্ট্রের মাধ্যমে কিছু প্রতিষ্ঠানকে একটা অথরিটি দেওয়া হচ্ছে যে তুমি সার্টিফাই করে দাও, যে সার্টিফিকেট গুলো একসময় অর্থনীতির অঙ্গনে বলা হতো কাইন্ড অফ স্ক্রিনিং এর পারপোজে ব্যবহার হচ্ছে, এমপ্লয়মেন্টের সাথে লিঙ্ক আপ করার উদ্দেশ্য বলি নানান ভাবে, বা আরো উচ্চশিক্ষায় যেতে পারবে কি পারবে না, এই জায়গাটাতে এটা দ্বিতীয় সাইডের প্রতি আমি ইঙ্গিত মানে তোমাকে বলবো অ্যাড্রেস যদি করতে পারো। প্রথম পার্টটা হচ্ছে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে সাজ্জাদ ভাই, একটা হচ্ছে যে এই যে বললাম আমি শিক্ষার্থীর দিক থেকে যে পরিবর্তন, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আসলে শিক্ষার উদ্দেশ্য ব্যর্থ হবে। কারণ আমরা আমার যে ছোট শিশুটা বড় হচ্ছে, জন্ম থেকে 6 মাসের মধ্যে সে মোবাইল টাচ করা শুরু করছে, এবং সে যখন মোবাইল দিয়ে বিভিন্ন জিনিস করে সে কিন্তু লক্ষ্য করেন সে শিখে, কিন্তু এই শেখার মাধ্যমটা ভিন্ন। এই যে ভিজুয়াল মাধ্যম, এই যে তাকে অ্যাক্টিভিটির মধ্যে সে কিন্তু শিখছে। আমার কাছে যেটা মনে হচ্ছে এজ এ শিক্ষক, জেনারেশন আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে আমরা জেনারেশনকে একটা চিন্তা করি যে এই জেনারেশন হয়তোবা এইভাবে চিন্তা করছে, আমাদেরটা ভালো ছিল, এক ধরনের নস্টালজিক বলেন, এক ধরনের সেলফ এস্টিম বলেন আমাদের মধ্যে আছে। কিন্তু আমি যখন দেখি শিক্ষার্থীদেরকে, আমি দেখছি যে তাদের কাছে যেতে গেলে, আমি যদি তাদের কাছে পৌঁছাতে চাই আমার জ্ঞানের আলো নিয়ে, তাহলে তাদের মাধ্যমটা ব্যাপার। আমি এটাকে কিন্তু মেনে নিচ্ছি। আমি বলছি যে 3টা মাধ্যম তুমি বললে, এই 3টা মাধ্যমের সাথে প্রথমে একভাবে চলতো ক্লাসরুম বেস লেকচার গুলো ছিল, দ্বিতীয় মাধ্যমের জন্য উপযোগিতা করতে পেরেছিল কিনা সিস্টেমটা, সেটা নিয়ে তোমার মনে হয়? আমার কাছে মনে হচ্ছে সিস্টেমটা কোনোটাতেই আসে না, সিস্টেমটা আমাদের জায়গায় রয়ে গেছে। মানে আমরা এখনো দেখেন বিশ্ববিদ্যালয় যখন বানাই, স্কুল যখন তৈরি করি, আমরা আসলে এখনো চিন্তা করতে পারছি না যে শিক্ষার্থীর উপযুক্ত পরিবেশ তৈরি করা শিক্ষার জন্য, এটা কিন্তু আমরা চিন্তা করতে পারি না। আমরা এখনো ভাবতেছি শিক্ষক, এবং আমরা যারা শিক্ষক আমাদের একটা ইউটোপিয়ান ধারণা আছে যে এভাবে আমি শিখে এসেছি, এখন এদেরকে এভাবেই শেখাও। আমার কাছে এটা সম্পূর্ণ ব্যর্থ হতে বাধ্য মনে হচ্ছে যে এটা চলবে। এই দিকটা আমি নজরে আনছি এই কারণে যে আমরা সামহাও, আমরা যারা বয়স্ক, আমাদের মাথার মধ্যে এসে গেছে যে না আমরাই সব জানি, এবং এটা আমাদের বাবারাও বলতেন তারাই সব জানে, সব জেনারেশনই। কিন্তু এটা একটু যদি আবার যেহেতু প্র্যাকটিক্যাল জায়গা থেকে আমরা শুরু করছি, 3টা পদ্ধতিতে আজকের যদি বাজারের দিকে তাকাই, তোমার আমার মতো লোকের বয়সের শিক্ষকের সংখ্যা কিন্তু রিলেটিভলি এখন অনেক কম। শিক্ষকদের ভিতরে অনেক তরুণ, অনেক মানে আরেকটু বয়স হলো 30-40-50-এর ভিতরে অনেক, আমার মনে হয় মেজরিটি ওই জায়গাতে আছে। সো যে পরিবর্তনটা হয়নি, একটা তো আছে যে প্রাতিষ্ঠানিক লেভেলে সেই জিনিসটাকে আনা হয়নি। কেন আনা হয়নি তে যাচ্ছি না আমি শুধু বুঝতে চাচ্ছি যে এই যে প্রথম যেটার কথা আমরা বললাম, যে পদ্ধতিতে ক্লাসরুমে লেকচার চলতো, তুমি যেটা বললে যে ওই একইভাবেই ধারাটা চলছে, অথচ শিক্ষা গ্রহণের ধরনগুলা, মাধ্যমগুলা পাল্টে গেছে,
যদিও সেই জিনিসটার সাথে যদি অ্যাডজাস্ট যেহেতু করেননি, সুতরাং আমি ধরে নিতে পারি যে দ্বিতীয় পর্ব যেটা বলছো সেই পর্বে একটা বড় ধরনের ডিক্লাইন ঘটে পড়তে পারে, কারণ যেহেতু মাধ্যমটা অ্যাডাপ্ট করা হয়নি, সুতরাং শিক্ষাটা যে উদ্দেশ্যে হোক না কেন সেটা শিক্ষার্থীদের হাতে পৌঁছতে পারেনি, তারা রিসিভিং এন্ডে সেটা হয়নি, সে একটা ডিক্লাইন ঘটেছে। সেই ডিক্লাইনের প্রভাবটা এমন হতে পারে যে সেই জেনারেশন থেকে হয়তো আবার শিক্ষক হয়েছে। আমি বলছি এই কারণে এটা ট্রু, কিন্তু আমি অতটা জেনারেশনে যাব না। আমি বলবো যে আমাদের পরিবর্তন না হওয়ার ফলে আমরা আসলে শিক্ষার ক্ষেত্রে যেটা ভাবছিলাম যে শিক্ষার মাধ্যমে মানুষকে একেবারে কি বলে ডিভোটেড করব, চিন্তা চেতনা উদ্বুদ্ধ করব, এটা আর হচ্ছে এই লাস্ট পয়েন্ট কিন্তু একটু অন্যরকম। লাস্ট পয়েন্টে যেটা বলছো, কারণ সে অ্যাডাপ্ট করছে না, আমি আবার লাস্ট পয়েন্টে একটু অন্যদিকে চলে যাবে, ওটা পরে আসতে চেয়েছিলাম যে সমাজে আসলে যে কোনো সমাজে মানে যদি এক্সট্রিম অ্যারিস্টটলিয়ান ভিউ নেওয়া হয় যে একটা হায়ারার্কিক্যাল থাকে, যে কোনো সমাজে আসলে ওই যে শিক্ষার একটা সামগ্রিক দিক নিয়ে সেই দিকে ধাবিত হবে, সেটা সংখ্যা আসলে কতটুকু, এটা নিয়ে আমি একটু পরে আলাপে যাচ্ছিলাম যে আসলে ওই লেভেলের শিক্ষা যে কথার দিকে তুমি এগিয়ে যাচ্ছ, মোর ইউনিভার্সিটি এডুকেশনের ধরনটা কি হওয়া উচিত, সেই জায়গাটাতে যে মনে হয় সংখ্যার একটা সাইড আছে যেটার ব্যাপারে পরে যদি আসি। আমি যদি প্রথমের দিকেই থাকি যে কোনো লেভেলেই হোক, সেটা ক্লাস 6 হোক আর ম্যাট্রিক হোক অথবা ইউনিভার্সিটি হোক, মাধ্যমগুলা পাল্টে গেছে, যেটা আমি ফুললি একমত হয়ে ওইটাকে একটু এলাবোরেশন চাচ্ছি যে প্রথম পর্বের জায়গাতেই এখনো আটকে আছি, অথচ প্রথম থেকে আমি প্রায় বলি যে আমরা প্রথম পর্বেই আটকে আছি, এবং এটাই শিক্ষা ব্যবস্থার যে ব্যর্থতা আমরা মনে করি, আমার কাছে মনে হচ্ছে যে এটার একটা বিশাল কারণ, এবং এটা আমরা অ্যাড্রেস করছি না। আমরা সিলেবাস বদলাচ্ছি, শিক্ষক বদলাচ্ছি, বই বদলাচ্ছি, কিন্তু যেভাবে ছাত্রদের কাছে পৌঁছাতে পারবো সেটা আমরা চিন্তা করছি। এখন আমরা ভাবছি মুখস্থ করাটাকেই জ্ঞানের আলো, এখনো আমরা প্রশ্নে সেটাই আশা করছি, এবং এই যে পরিবর্তনটা তার, এবং সে দেখতে পাচ্ছে, সে কি দেখতে পাচ্ছে, একদম শিক্ষার্থী দেখতে পাচ্ছে যে আমি এটা শিখে লাভটা কি হচ্ছে, মানে তার যে উদ্দেশ্য যে শেখার, দেখেন একটা মোবাইল শিখতে তাকে তার উদ্দেশ্যটা স্পষ্ট থাকে যে আমি মোবাইলটা ব্যবহার করতে চাই, তখন সে জানে। আবার কেউ মোবাইল ব্যবহার করতে গিয়ে ওটা খুলে ফেলে, বলেন আমি এটা খুলে দেখতে চাই। নানাভাবে শিখে এই যে তার যে পরিবর্তনের চিন্তাটা, আমরা কিন্তু তা দিচ্ছি না। আমরা বলছি তোমাকে পাস করতে হবে, পাস করতে হবে, কিন্তু আমি দুইটার ভিতরে ডিফারেন্সিয়েট করছি। একটা হচ্ছে তুমি যেটা বললে, একদিকে কিন্তু কন্টেন্টের ব্যাপারে গেলে, আরেকদিকে ফর্মের ব্যাপারে, কি পদ্ধতিতে শিখন পদ্ধতির বিষয়টার দিকে দিলে। আমি জোর দিচ্ছি শিখন পদ্ধতিতে, এই কারণে যে আমরা তো কন্টেন্টে পরিবর্তন এনেছি। আমাদের বইগুলোকে যত গালাগালি দেই না কেন, আমার ছাত্ররা যারা ভালো ছাত্র, এক্সেপশনালি গুড ছাত্র, তারা কিন্তু সারা পৃথিবীতে কম্পিট করে যাচ্ছে। তার মানে কম্পিটিশনে আমরা পিছাচ্ছি। প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই সংখ্যাটা কম, এত সংখ্যক ছাত্রের মধ্যে এটা পৌঁছাতে গেলে এরকম ডিভোটেড ছাত্র একটা গ্রুপ থাকবে সবসময়। তাদের সাকসেস নিয়ে আমি কিছু বলতে পারবো, তাদের সাকসেস তারা এমনিই করবে, আমি না থাকলেও করবো। কিন্তু আমার লার্জ মেজরিটির কাছে পৌঁছানোর জন্য শিক্ষার যে পরিবর্তন আনা দরকার, সেখানে আমার এই পদ্ধতিগত পরিবর্তনটাকে আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তা না হলে সে আনন্দ পাচ্ছে না, শেখার আনন্দ যেটা, এটা আপনি আমি পেয়েছি, হয়তো আমরা ভাবছি যে আমরা শেখার মধ্যে একটা আনন্দ পাচ্ছি, কিন্তু আমার শতকরা 100% ছাত্র কেন, শতকরা 90% ছাত্র কিন্তু শিক্ষার আনন্দ নিয়ে পড়াশোনা করে না। এই যে আনন্দ নিয়ে পড়াশোনা করার জন্য, তার কাছে পৌঁছানোর জন্য তার মাধ্যমটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে। আমি মেনে নিচ্ছি। মাধ্যমটার কি ধরনের পরিবর্তন চাচ্ছ? মানে মাধ্যমটা কিন্তু ওরা অ্যাডাপ্টেশন চেঞ্জ করছে, ওরা অ্যাডাপ্টেশন হচ্ছে, কিন্তু আমি মনে করেন এক্সাম্পল দিচ্ছি, আমরা এখনো ভাবছি যে পড়াশোনা করতে গেলে আপনাকে ইউনিভার্সিটি ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু যেটা থাকবে না, পরিবর্তন এটা আর থাকবে না। কিন্তু আমরা এটা রাখতে চাচ্ছি। কেন রাখতে চাচ্ছি? আমাদের একটা ইন্টারেস্ট আছে যে এইভাবেই থাকতে হবে, কারণ আমার জব, আমরা এমনও মানে পরিবর্তনের দিকে আমরা নজর দিচ্ছি না, নিজের দিকে নজর দিচ্ছি। আমি ছাত্রের উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্যের দিকে তাকাচ্ছি। আমি ভাবছি আমার ডিপার্টমেন্টটা বড় করতে হবে, অতএব আরো কিছু পোস্ট তৈরি করতে হবে। এটা অনেকটা
মানে মনোবৃত্তিটা ব্যবসায়িক মনোবৃত্তি এসে গেছে শিক্ষার জগতে, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং এটা ঠিক ব্যবসা বলতে আমি ভাবছি না এই ব্যবসা, এটা অনেকটা কি বলা যাবে, কোটারি শিক্ষা, কোটারি ধরনের একটা স্বার্থ ভেস্টেড ইন্টারেস্ট। আমি চাচ্ছি আমার সাবজেক্ট কেউ পড়ছে না, পড়াতে হবে। আমি জানছি যে ছাত্রকে তার পৃথিবীতে উপযুক্ত হওয়ার জন্য আরো অনেক জিনিস শিখতে হবে, কিন্তু আমি শিখতে দিচ্ছি না। কেন দিচ্ছি না? তাহলে আমার সাবজেক্ট কমাতে হবে। এই যে ট্রেড অফ গুলো, এই ট্রেড অফ গুলো আমরা সঠিকভাবে আলোচনা করছি না। আমি একটু বোঝার জন্যই তোমাকে আরেকটু পুশ করছি। প্রথমত হচ্ছে আমরা যদি বলি যে এখন চলে আসছো, কিন্তু তুমি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানকে ঘিরে যে ইন্টারেস্ট গড়ে ওঠে সেটা কিছুটা আটকে রাখে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের অন্য আরেকভাবে চিন্তা করলে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যদি সেই অর্থে কম্পিটিশন থেকে থাকে, কেউ বলতে পারে হয়তো, তাহলে তারা তো নিজেদেরকে আরো বেশি উন্নত করে বেশি রিচ আউট করতে চাই। কম্পিটিশনের ব্যবস্থা নাই কেন? আপনি এমন একটা রেগুলেটরি ফ্রেমে দিচ্ছেন, পরিবর্তনের সুযোগই নেই। আপনি বলছেন সিলেবাস বলতে এটা বোঝায়, আমি বলে দিচ্ছি আপনি এভাবে চিন্তা করেন, আমরা 12 বছর যাবত ইংরেজি পড়াচ্ছি, ক্লাস 1 থেকে শুরু। আমরা কখনো জিজ্ঞাসা করছি না ইংরেজি ভাষা শিখতে 12 বছর লাগে কিনা, মানে এটা প্রশ্ন করা। যদি এভাবে চিন্তা করেন, আমি 12 বছরে 10টা ভাষা শিখতে পারতাম, কিন্তু আমরা একটা ভাষার পেছনে 12 বছর কাটিয়ে দিচ্ছি, এবং একজনও প্রশ্ন করছেন না যে তাহলে ব্যর্থতাটা কার। অ্যাবসলিউটলি। তাহলে তুমি মানে সেখানে হচ্ছে কারিকুলার দিক থেকে বলছো, কিন্তু সেই জিনিসটা যদি অন্যভাবে চিন্তা করি যে যার শেখার ইচ্ছা সে যে জিনিসটাই হোক, তাহলে এটার জন্য আলাদা রেগুলেটরি জিনিস দরকার নেই। মানে আমি একটু এক্সট্রিমলি আমি বলছি রেগুলেটরি গ্রুপের মধ্যে ভেস্টেড ইন্টারেস্ট এসে গেছে। যেমন ধরেন বুঝে বললাম যে আমরা এখন ভাবছি যে 12 বছর যাবত ইংরেজি শেখাচ্ছি, কেন শেখাচ্ছি? এই প্রশ্নটা করলেই কিন্তু ইংরেজি শিক্ষকের সংখ্যা কমাতে হবে। আপনাকে দরকার আপনি অন্য ভাষা নিয়ে আসেন, কিন্তু আমরা সেটা করছি না। যেহেতু একটা গ্রুপ বসে আছে, আমি তো নিজেকে মনে করি যে এই যে 12 বছর যাবত আমি ইংরেজি শেখাচ্ছি, কেন শেখাচ্ছি এটি বুঝতে পারছি না। তারপরেও সে একটা ইংরেজি সেন্টেন্স লিখতে পারছে না। এই ব্যর্থতাটা কেউ প্রশ্ন করছেন না। কি করছেন? সবাই বলছেন আরো ইংরেজি শেখাও, এখন ইউনিভার্সিটিতে ইংরেজি শেখাও, কবরে যাওয়ার আগে পর্যন্ত ইংরেজি শেখাবেন। এটা তো শিক্ষার ব্যবস্থা হতে পারে না। বড় উল্টো চিন্তা করেন যে কত বছর লাগে একটা বাচ্চাকে শিক্ষিত করতে। আমি বাংলা ছেড়ে দিলাম অনেক আগে, আমার ইংরেজি চলছে তো চলছেই, এটা তো হতে পারে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম আরো এক্সাম্পল আছে যেখানে আমি আসলে শিক্ষার উদ্দেশ্যটা ভুলে যাচ্ছি। আমি মনে করছি শিক্ষক দরকার হবে, আমাকে চাকরি দিতে হবে ইংরেজি শিক্ষক অথবা অন্যরকম ভাষা, আমি ইংরেজি শিক্ষক বলে বলছি না, যে কোনো ভাষার শিক্ষকের। আমি এটার জন্য এত বছর পড়াবো কেন, এবং পড়ানোর পরে আমি ব্যর্থ হচ্ছি কেন? এই প্রশ্নটা কিন্তু শিক্ষা ব্যবস্থা করছে না। মানুষ কোন একটা জিনিস জানবার জন্য সে কোন একটা মাধ্যম নেয়। এখন একটা সময় আমরা স্কুলটাকে একটা মাধ্যম ছিল, এবং স্কুলগুলোর থেকেই আমার মূল শিক্ষার আহরণগুলো করা হতো, এবং সেখানে লাইব্রেরিটা বোধ পাড়ার লাইব্রেরি হোক অথবা স্কুলের লাইব্রেরি হোক বা কলেজের লাইব্রেরি, ইউনিভার্সিটির লাইব্রেরি, এইটা আর টিচার্সদের সাথে যে সংশ্লিষ্টতা, তার মাধ্যমে আমাদের একটা মূল মাধ্যম ছিল। এবং তার পরবর্তীতে কিছু কিছু জায়গাতে ইন্টারনেটে মুভ করতে শুরু করলো, ফেসবুক হতে শুরু করলো, কেউ ইউটিউবে ফাইনালি এসে থাকলো। তার মাঝে গেল বইয়ের ফটোকপির যে কথাটা বললে, আমি সেটারও আরো একটা এক্সটেনশন ফেজ দেখেছি, যেটা হচ্ছে আমার করা নোটের হয়তো জুনিয়র আরেকজনের কাছে পাস অন করা, সেটা মানে নোটের ফটোকপি, বইয়ের ফটোকপি। এই ফেজগুলোও কিন্তু গিয়েছে। এখন এগুলোর ভিতরে সেটা যাওয়ার কারণও ছিল, যেমন ধরেন ওই সময় আমাদের অ্যাক্সেস ছিল না, এখন ধরেন অ্যাক্সেস বদলে গেছে। এখন অ্যাক্সেস বদলে গেছে অনেক বেশি, যে জন্য তুমি যে কথাটা এসে শেষ করলে, যে এখন এর ভিতরে যদি দেখি যে ইউটিউব ব্যবহার করছে, যদি কেউ সত্যি আগ্রহী থাকে তাহলে সে কিন্তু ওখান থেকে যে অনেক বেশি মাল মশলা পাচ্ছে। এমনকি অনেক স্কুলের টিচাররা এখনকার কনটেক্সটে বলছি, তারা কিন্তু তাদের জিনিসপত্রগুলো ইউটিউবে দেওয়া শুরু করেছে প্যান্ডেমিকের আগের থেকে, কোভিড-19-এরও অনেক আগের থেকে এগুলো চল শুরু হয়েছে। কোনো কোনো জায়গায় শুরু হয়েছে, কিন্তু সর্বত্র হয়তো হয়নি। এখন এই যে বলছো অ্যাডাপ্ট করার কথাটা, আমি কন্টেন্টের ভিতরে ঢুকছি না, এই জায়গাটাতে যে
প্রতিষ্ঠান হিসেবে ইউনিভার্সিটিগুলোর কথা যদি বলি অথবা স্কুল কলেজের কথা বলি, কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এবং তুমি যেটা সেই সাথে একটা জিনিস তুলে ধরলে যে কিছু কিছু ট্রেডিশনাল ইন্টারেস্ট গ্রুপ এটার বাধা, এটা যে কোনো টেকনোলজি অ্যাডাপশনের ক্ষেত্রে এটা হয়, সেই বাধাগুলোকে কিভাবে উচ্চারণ যায়? মানে আমি একটু ওইটুকু জায়গাতে থাকতে চাচ্ছি আলোচনা। হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট। মানে এটা যে বাধা যে উত্তরণ হবে না তা না, পরিবর্তনের ক্ষেত্রে সবসময় এক ধরনের বাধা থাকে, এটা আমরা জানি। বাট কিন্তু এটা যত দেরি করব, আমি এখনকার চ্যালেঞ্জটা কি হচ্ছে, যেমন ধরেন সেদিন আমার সাথে কথা হচ্ছিল ইংল্যান্ডের একজনের সাথে, তার ভয় হচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে ইংল্যান্ড তার ডমিনেন্স ইন ইউনিভার্সিটি এডুকেশন হারিয়ে। তো বললাম কি জন্য? বললো যে খুব সিম্পল, কারণ এখন তুমি ঢাকা থেকে বসে পড়াতে পারবা আমার ছাত্রকে, এবং এতে যেটা হচ্ছে যে বেস্ট শিক্ষকের কাছে পড়ানোর জন্য, যেহেতু ইউটিউব জগৎ হয়ে গেছে এখন ছাত্ররা বলবে যে আমি অমুকের কাছে শিখতে চাই, এবং রিক্রুটমেন্ট বদলে যাচ্ছে। যেমন ধরেন আমি এখন রিক্রুটমেন্টের ক্ষেত্রে যাবেন, আমরা আগেও যেটা করতাম সেটা হচ্ছে ইন্টারভিউ নিতাম, আলাদা করতাম, কিন্তু জিজ্ঞাসা করতাম বিএ পাস করেছো কিনা, এমএ পাস করেছো কিনা। এখনকার দিনে সেটাও আসবে না, এটা আবার সেই জগতে ফেরত যাচ্ছে, যখন বলছে যে তুমি আসলে এই জিনিস জানো কিনা। যদি জিনিসটা জানো তাহলে তোমাকে আসলে ডিগ্রিটা ইজ নট এন ইম্পর্টেন্ট ইস্যু। এখন আমরা যদি শিক্ষাকে সেই পরিবর্তনে আনতে গেলে, মানে ছাত্ররা জেনে ফেলতেছে, ছাত্ররা রোবোটিক্স করে ফেলতেছে জীবনে কম্পিউটার না করে, খেয়াল করে দেখেন বাচ্চারা সেই জায়গায় চলে যাচ্ছে, এবং এই জায়গায় যাচ্ছে অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা এটাকে অ্যাডাপ্ট করছে না। আমার কাছে এটা মনে হয় বিশাল ব্যর্থতা। আমি একটু যেটা বলছেন যে এটার কোথায় কাকে বদলানো যাবে, ইটস এ ভেরি ডিফিকাল্ট ওয়ান। আমি এতদিনের শিক্ষকতা থেকে বলছি যে এটা ভেরি ডিফিকাল্ট ওয়ান অনেকগুলো কারণ। একটা কারণ হচ্ছে আমাদের রেগুলেটরি অথরিটিস গুলো এগুলোতে বিশ্বাস করেন। এই দেখেন কোভিডে আমাদের ইউজিসি কি করলো, আমরা যখন শুরু করতে চাইলাম অনলাইন শিক্ষা, ইউজিসি বললো না, কেউ করতে পারবে না। তারপরে বললো করতে পারবা, পরীক্ষা নিতে পারবা না। মানে তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে 1952 সালের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করছে, 1970 সালের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করছে। এভাবে চিন্তা করলে তো আপনি এডুকেশনকে এত কন্ট্রোল, মাইক্রো কন্ট্রোল যদি আপনি করেন, তাহলে তো এক্সট্রিমলি ফেলে বলি, যদি ইন্টারেস্ট গ্রুপ পরিবর্তন আনতে বাধা দেয় এবং সেটার ভিতর থেকে ইভেন ইউজিসি জাতীয় প্রতিষ্ঠান, নট নেসেসারি ইউজিসি বাট যে কোনো রেগুলেটরি প্রতিষ্ঠান যদি সেই ধরনের জিনিস থেকে দোষ মুক্ত না থাকে, তাহলে তো সবকিছু একই জায়গাতে আটকে থাকবে। মানে আমার কাছে এডুকেশনটা এই বাংলাদেশকে নিয়ে একেবারে বাংলাদেশের ভেতরে, দিস ইজ নট এডুকেশন। মানে আমরা তাহলে এডুকেশন, মানে আমার কাছে মনে হচ্ছে গ্লোবাল ফেনোমেনা, এবং এটা চেঞ্জ আসতে হবে না। আমি যদি কম্পিটিশনে টিকতে চাই, আমি যদি মনে করি বাংলাদেশ গ্লোবাল ফোরামে একটা জায়গায় থাকবে, তাহলে আমাকে পরিবর্তনটা আনতে হবে। আমার অসুবিধাটা হচ্ছে আমরা অক্সফোর্ড বলি না, প্রাচ্যের অক্সফোর্ড, এখন আর প্রাচ্যের অক্সফোর্ড নাই। কারণ যে এক সময় এখানে নোবেল লরেটের মতো লোকজনও পড়াতো। এই যে শিক্ষকরা ছিলেন, তাদের চিন্তা ছিল সম্পূর্ণ নতুন। আমরা সেটাকে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। আমাদের রেগুলেটরি অথরিটি আমাদেরকে 2-3 ভাবে চাপ দিচ্ছে। একটা চাপ দিচ্ছে যেখানে আমি কোনো পরিবর্তন আনতে পারি না, অর্থাৎ অবিশ্বাস এটা। এবং এটা কেন যেন আমার কাছে মনে হয় কলোনিয়াল এডুকেশন। আমি এখনো প্রায় বলি কলোনিয়াল এডুকেশনের সাথে আমাদের ফ্রি এডুকেশন একটা বিশাল পার্থক্য আছে। কলোনিয়াল এডুকেশনে আপনি এডুকেশনটা ছাড়বেন না কারো হাতে, কারণ আপনি কলোনিয়াল রুলার। আপনি চাইবেন আপনি সেই জায়গা থেকে এডুকেশনকে কন্ট্রোল করতে। তখন আপনি কি করলেন, আমাদের একটা বাংলাদেশের এক্সাম্পলটা দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো যে নিয়ম চালু আছে সেটা খুব সিম্পল। আপনি শিক্ষককে বলবেন প্রশ্ন করুন, কিন্তু তাকে বিশ্বাস করুন। অবিশ্বাসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি। আপনি কোন শিক্ষককে যখন বলবেন যে প্রশ্ন করুন, বলবেন যে না, আপনার প্রশ্নটা আবার মডারেটেড হবে, 2 জন প্রশ্ন করবেন, 2 জন খাতা দেখবেন। বস্তুত আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে আমি বিশ্বাস করি না। কেন? কারণ আমি কলোনিয়াল মাস্টার, আমি ব্রিটিশ, নেটিভরা পড়াচ্ছে, নেটিভদেরকে আমি বিশ্বাস করি না। সেই একই নিয়ম আজকে পর্যন্ত আমরা চালু রাখছি, এবং এটা আমাদের বিকল্পটা কোন দিকে?
পরিবর্তন শুধুমাত্র এখান থেকে আসতে হবে যে আপনি শিক্ষককে বলবেন, আপনি যিনি পড়াবেন তিনি প্রশ্ন করবেন। না, শিক্ষক এটা মানে কি? এটা এটা তো তুমি বলছো আমি যে শিক্ষক, কে বলবে এটা? এটা তো কে আমি করতে বলবে? পারবো না, রেগুলেটরি অথরিটি দেবেন আমাকে। তাই আমাদের তো আমার রেগুলেটরি প্রশ্ন। অথরিটির প্রবলেমটা হচ্ছে যে তারা যেভাবে শিখে আসছেন সেটা হচ্ছে তারা শিখে আসছেন যে এইভাবে চলে দুনিয়া। এই যে এইভাবে চলে দুনিয়া, এটা যে আমাদের তৈরি করা দুনিয়া এবং এটা যে আমি পরিবর্তন করতে পারি, এই চিন্তাটা তাদের মধ্যে নাই। তাদের মাথায় হচ্ছে যে পৃথিবী যেহেতু এভাবে চলে, আমাকে এভাবে চালাই দিতে। পৃথিবী বদলে যাচ্ছে। না, কিন্তু এই আপনি কথাটা হার্ভার্ডে কখনো পাবেন গিয়ে, বড় বড় ইউনিভার্সিটি আমরা যে বলি, কোথাও গিয়ে পাবেন দুজন প্রশ্ন করে দুজন খাতা দেখে? পৃথিবীর কোথাও নাই। আমরা কেন বদলাতে পারছি না? কারণ আমরা কলোনিয়াল এডুকেশন ইনহেরিট করছি, যেখানে শিক্ষককে সাদারা বিশ্বাস করে না, ব্রিটিশরা বিশ্বাস করেন। আমি সেটা ধরে রাখলাম কেন? এই আলোচনাটা আমরা সমাজে করছি না। আমি কেন বলছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয় তার শিক্ষককে অবিশ্বাস করে? বাংলাদেশের কনটেক্সটে আমি যা দেখে আসছি, এমনকি পৃথিবীর অনেক জায়গাতেই, যে এই পরিবর্তনগুলো কিন্তু আসে সামহাও ফ্রম উইদাউট, অনেক সময় ঘটে। মানে হচ্ছে যে তোমার আমাদের এখানে মাইক্রো ক্রেডিটের ইতিহাস বলি, অন্যান্য বিভিন্ন ধরনের অঙ্গনের ইতিহাসে প্রথমে এক্সপেরিমেন্টগুলো শুরু হয়েছে কোনো না কোনো ফর্মে, ছোট আকারের কোনো জায়গাতে, এবং সেটা এক্সপ্যান্ড করে একটা প্রেশার তৈরি করেছে সেটা হয়েছে আগের সিস্টেমের উপরে। আমি জাস্ট পরীক্ষার ব্যাপারে বলছি যে সেটা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখান থেকে সরে আসছে। হ্যাঁ, সেই সিস্টেম নাই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ, প্রাইভেটেও যেহেতু এরকম একটা জায়গাতে চলে গেছে, কিন্তু কথাটা বলছি এই কারণে, রেগুলেটরি অথরিটি এখন আবার সেটা ফেরত আনতে চাচ্ছে। আমার আপত্তিটা ওই জায়গায়, কারণ আমার রেগুলেটর যারা চালাচ্ছে তারা এডুকেশনের অধিকাংশ জিনিস বুঝতে পারছে না। তারা ভাবতেছে আমি যা দেখে আসছি 1970 সালে সেটাই এডুকেশন করেন। এখন আমরা কোভিড এর মধ্যে আমরা কেন অনলাইন স্কুল চালু করছি না? আপনি অনলাইন স্কুলে লাইসেন্স দেন না কেন? কি অসুবিধা আপনার? তাহলে তোমার প্রথম এটা হচ্ছে যে এখন অনলাইন স্কুলের যে কোনো রকমের লাইসেন্স দেয়া বলতে কি, আমি যদি স্কুলিং করি কোনো সমস্যা না, নেই, কিন্তু আপনাকে তো বোর্ডের পরীক্ষা দিতে হবে, আপনি দিতে পারবেন না। লাস্ট মিনিটে একটা স্কুলের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে দিতে হবে। আপনাকে অ্যাফিলিয়েটেড স্কুলের সাথে থাকতে হবে, কারণ আমি থেকে বাঁচাতে চাই। স্কুলে শিক্ষক না পড়িয়ে যাতে বেতন পান সেই ব্যবস্থা আমি রাখতে চাই। আমি তো মনে করি সেই জায়গা থেকে পরিবর্তনগুলো আনাও দরকার। আপনি বলেন যে স্কুলে শিক্ষার্থী যে কোনো ভাবে পরীক্ষা দিতে পারে, যখনই বলবেন তখনই দেখবেন কি হবে, তখনই কম্পিটিশনটা বাড়বে। আমরা কম্পিটিশন শব্দের অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করি। মনে করেন, আমি খুব সহজ এক্সাম্পল দিচ্ছি, আপনি মনে করেন বলেন যে ছাত্র নিজেই রেজিস্ট্রেশন নেবে অনলাইনে, নিজেই পরীক্ষা দেবে। এখন আমি তখনই ছাত্রকে আমার স্কুলে পাঠাবো যে স্কুল পড়ায়। এখন আমি কি করাচ্ছি? স্কুল পড়াচ্ছে না, কিন্তু পাঠাতে হচ্ছে, কারণ বোর্ডকে ওরা ফি দেয় এবং সেভাবে একটা কোটারি শিক্ষা ভেস্টেড গ্রুপ এটার পেছনে পড়ে আছে। গুড, তাহলে প্রথম পরিবর্তন আনতে পারছি না। তাহলে একটা সেন্ট্রাল পয়েন্ট যে জায়গাতে আমি মুভ করছিলাম সেটা হচ্ছে যে একটা সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে যে সকল কোয়ালিফিকেশন, সনদ প্রাপ্তির কোয়ালিফিকেশন, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, এইচএসসি অথবা তার পরবর্তীতে, এই জায়গাটাতে যদি বলে দেওয়া হয় যে কেউ প্রাইভেটলি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এটা যদি মানে আমি ক্লাসিফিকেশন, এই প্রাইভেট পাবলিক, আমি প্রাইভেটলি বলতে আমি বোঝাচ্ছি যে ব্যক্তি হিসেবে যে আপনি রেজিস্ট্রেশন দেন, অনলাইন হোক যে কোনো ফর্মে, ওটা তো একটা মোড ফর্মার। কিন্তু আমরা তা বলছি যে না, ইনস্টিটিউশন ছাড়া আপনি দেবেন না। এটা এখনকার আইনে বলছে যে ইনস্টিটিউশন ছাড়া দেওয়া যাবে না। তাহলে এই জায়গাটাতে যদি আপনি সেই জন্যই বললাম যে ইনস্টিটিউশন যদি, এবং এটা একটা পেছনে কারণ আছে, সেই কারণটা হচ্ছে ইনস্টিটিউশন না দিলে এটা এমন ভাবে যাবে, it will be very difficult for government to control. আমি মানলাম, তাহলে আপনি এখন যেটা করেন সেটা বলেন ও লেভেল যেটা করছে, এটা তারা যেটা বলছে যে আপনি স্কুল এফিলিয়েশন না থাকলেও রেজিস্ট্রেশন নিতে পারেন। তখন যেটা হবে, আপনি দেখেন আমাদের কি অবস্থা, ঢাকা শহরে একদিকে স্কুল আছে, একদিকে স্কুল নাই। স্কুল আছে এবং নাই কি কারণে? যে একই স্কুলে ছাত্র ভর্তি আছে, ছাত্র না থাকলেও চলবে, কারণ তাকে কোচিং সেন্টারে গিয়ে পড়তে হবে। তাহলে আপনি দুটো প্রতিষ্ঠান চালাচ্ছেন একটা ছাত্র দিয়ে। আপনি একটা প্রতিষ্ঠান চালান, আপনি কোচিং সেন্টারকে বলেন তুমি রেজিস্ট্রেশন করে দাও, এবং সেটা অনলাইনে হোক। আমার তাহলে হবে কি, আপনার দুটো প্রতিষ্ঠানে, একটা প্রতিষ্ঠানে সিট খালি হয়ে যাবে। এই যে আপনি একটা প্রতিষ্ঠানে সিট খালি করবেন, তখন এই জায়গাটাতে স্কুল বাড়ানো দরকার হবে না, অন্য ছাত্ররা এসে ভর্তি হবে, এবং যারা ভালো টিচার রাখতে পারবে না তারা ঝরে পড়বে, ছাত্র ধরে পড়বে না, শিক্ষক ঝরে পড়বে। তাহলে প্রথম জায়গাটাতে আমি যদি তোমার কথা বুঝে থাকি, আমাদের যদি একটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে যদি
মেজর যে মাইল ফলকগুলো আছে পরীক্ষার কম্পিটিটিভ এক্সামস গুলো, সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণটা যদি উন্মুক্ত করে দেয়া হয়, যে কেউ এটাতে অংশগ্রহণ করতে পারে, হয়তো কিছু ক্রাইটেরিয়া। এটা এক সময় ছিল, আপনি যখন ছাত্র, আমরা যখন ছাত্র তখন ছিল এটা, কিন্তু ওই যে বললাম বেস্টেড গ্রুপ এসে এটাকে বন্ধ করছে। সুতরাং তাহলে এখনকার আন্দোলন যদি হয়ে থাকে, মানে মেইন ডিমান্ড পলিসি চেঞ্জের, আমি একটা পয়েন্টকে পাচ্ছি। সেকেন্ড আর কোনো কিছু মনে হয়? কারণ আমি এই জন্য তুলছি যে সাধারণভাবে আমরা অনেক কথা বলি, অনেক কিছু বুঝি। আপনি যখনই এটা ওপেন করবেন তখনই দেখবেন এই যে বললাম মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের যে মিডিয়াম মাধ্যম, যে মাধ্যমে শেখাচ্ছি, এটার পরিবর্তন এসে যাবে সাথে সাথে। তখন যারা বলবে যে আমি ছাত্র, যে বললাম আমি এখন কথা বলছিলাম যেমন ইংল্যান্ডের, তারা বলতেছিল যে আমাদের ছাত্ররা যখন ভারত থেকে একই সিলেবাস তো পৃথিবীতে সব সমান, এখন ভালো শিক্ষক যখন পড়ানো শুরু করবে, এখন লন্ডনে এক্সাম্পল দিচ্ছি, আপনাকে ৭৫,০০০ থেকে ১,০০,০০০ পাউন্ড লাগছে আন্ডার গ্রাজুয়েট করতে। এই পুরো টাকাটা সে 1/3 নিয়ে আসবে যদি সে ভারত থেকে করে, এবং ভারত সেদিকে আগাচ্ছে। মোটামুটি ওদিকে এগিয়ে যাবে, এমনকি হ্যাঁ, কিন্তু কিছুদিন হয়তো থাকবে, একটা ইনার্শিয়া কাজ করে, তো ইনার্শিয়া থাকবে, কিন্তু ওদিকে যাচ্ছে। এখন আমি বাংলাদেশে বসে যদি এটা করতে চাই, তাহলে আমাকে পরিবর্তনটা সূচনা করতে হবে। আমার আপত্তিটা হচ্ছে আমাদের রেগুলেটরি অথরিটি চিন্তাই করতে পারছে না। তুমি যেটা সেকেন্ড পয়েন্টটা তুললে, তুমি যেটা সেকেন্ড আনলে, এটাকে আমি প্রথমটার সাথে অ্যাড অন করছি জাস্টিফিকেশন হিসেবে, যে যদি এইটা উন্মুক্ত করা হয় আগামী দিনে, তাহলে ওই সম্ভাবনাটা জাগবে যে গ্লোবাল যে এডুকেশন মার্কেটে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি হিসেবেও যদি কেউ চিন্তা করে, তাহলে এই জিনিসটা প্রথম ধাপটাতে নেওয়ার দরকার। আচ্ছা, এটা অনেকটা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো। যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা হচ্ছিল, তখন হাজার এবং লাখ ছাত্র দেশের বাইরে চলে যেত প্রতি বছর। তখন আমরা কি করলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় চালু করে সেই যাওয়াটাকে থামালাম পার্টলি। এখনো যাচ্ছে, কিন্তু সংখ্যা অনেক কম। মানে আমি যখনকার বলছি 80s দিকে 1,00,000 ছাত্র ইন্টারমিডিয়েট পাস করার পরে দেশের বাইরে চলে যাবে। এখনো 1,00,000 যাচ্ছে, কিন্তু এখন ছাত্র সংখ্যা অনেক বেশি। সেই অর্থে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই কাজটা করেছে। এটা একটা পরিবর্তন। এখন আরেকটা পরিবর্তন আনা দরকার, সেটা হচ্ছে যে আপনি আরো একটু ওপেন করেন। আপনি মনে করেন এডুকেশনকে গ্লোবাল করেন, চিন্তা করেন। গ্লোবাল বলতে আমি ঢাকা থেকে এডুকেশন দিচ্ছি মায়ানমারে, আমি ঢাকা থেকে এডুকেশন দিচ্ছি থাইল্যান্ডে, আমি ঢাকা থেকে ইন্ডিয়াতে, নেপালে, ভুটানে এডুকেশন দিতে পারবো। এই যে এডুকেশনের পরিবর্তনটা করতে হবে, তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। আমরা রেগুলেশনের চেঞ্জেস গুলো আনতে হবে, যে কতগুলো কম্পিটিটিভ এক্সাম, সেটা কেউ জিআরই বলতে পারে, কেউ ও লেভেল বলতে পারে, কেউ এসএসসি বলতে পারে। আমরা দেখছি যে মার্কেটে কতগুলো কম্পিটিটিভ এক্সামের ব্যবস্থা আছে, সেটার ভিতরে একটা সাবস্টিটিউট হতে পারে, কোন জায়গায় কমপ্লিমেন্ট করতে পারে, পারস্পরিক সম্পর্ক হতে পারে। আমাদের না, আমি বলছি এই জন্য যে তারা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য ছাত্র। আমি এখন উল্টোটা বলছি, আমরা তাদের কাছ থেকে ছাত্র আনবো। আমি সেটাকে নিয়েই বলছি কথাটা। সেটা এখন আমি যত তাদের কাছে আনতে যাবে, তাহলে আমার পরিবর্তনটা আনতে হবে আগে। তোমার পরিবর্তন সেখানে আমি ধরছি দুইটা জিনিস। একটা হচ্ছে প্রথমে যেটা আলোচনা হলো, যে সকল এক্সাম গুলো দেওয়ার জন্য ইট ইজ অ্যান ওপেন থিং, যে কেউ দিতে পারে। তার মানে কি, যে লোক ছেলে মেয়েগুলো শিখতে চায় কোন একটা এক্সাম দেওয়ার জন্য, সে তার মতো করে তার মাধ্যমগুলো কোন জায়গায় বা প্রতিষ্ঠানগুলোকে বেছে নিচ্ছে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সেটা কিন্তু বলছো যে আমি যদি আমার প্রোডাক্ট, সার্টিফিকেশন প্রোডাক্ট আর কি, সেই প্রোডাক্টের গুণগত মান চেঞ্জ করতে চাই, এমন করতে চাই যেটা ইউনিভার্সালাইজ করতে চাই, তাহলে আমার যে পরিবর্তনগুলো, আমি এটাকে সিকোয়েন্সিয়ালি দেখছি। এক্স্যাক্টলি, মানে আমি একটার সাথে একটা জড়িত, কিন্তু দুটো আলাদা জিনিস। আই এগ্রি উইথ ইউ। তাহলে প্রথমটা হচ্ছে যে আমি মাধ্যমটাকে একটু ওপেন করা, এবং এতে যেটা হবে আমার রিচ বেড়ে যাবে। এখন আমি বিশ্বাস করি যে আমাদের অনেক জায়গায় বলতে অনেকেরই মাধ্যমে এখনো অ্যাক্সেস নাই, এটা যেমন সত্য, বাট এটা কিন্তু সারা পৃথিবীতেই সত্য। মানে এটাকে আমার সাথে এই কিছুদিন আগেও আমেরিকান একটা বিশ্ববিদ্যালয়ের সাথে কথা হচ্ছিল, তারা তাদের ছাত্রদের 40% বেশি রিচ করতে পারছে। কারণটা হচ্ছে যারা রুরাল আমেরিকাতে থাকে, তাদের ইন্টারনেট কানেকশন ইজ ভেরি স্লো। সুতরাং দেখেন তাদের অবস্থা আমাদের কাছাকাছি, আমরা আমাদের বরং সেই দিক থেকে রিলেটিভলি বেটার আছে, কারণ দেশটা ছোট হওয়াতে আমাদের কানেক্টিভিটি বেটার। মানে আসলে আরেকটা ইস্যু, সেটা আমি বলছি এই কারণে যে এই পরিবর্তনটা আমরা যদি মনে করি একটা শেষ করে আরেকটা করবেন,
তাহলে এটা হবে না। পৃথিবী পরিবর্তনের সাথে আপনাকে পুশ করে দেবে। মানে ওইটা তোমার বক্তব্যটাকে আমি রিফ্রেশ করবো এইভাবে, ইউনিভার্সালিটির অবজেক্টিভটাকে যদি আমি রিজিডলি ধরে রাখতে চাই তাহলে আমি অন্যদিকে যেতে পারবো না। সো আমাকে এই আনব্যালেন্সড ডেভেলপমেন্টটাকে মেনে নিয়ে এগোতে হবে, এবং আনব্যালেন্সটা যাতে টেম্পোরারি হয় তার জন্য একটা আলাদাভাবে ভিন্নভাবে প্রোডাক্টগুলোকে চিন্তা করতে হবে, তার কিভাবে আগামী দিনে গ্র্যাজুয়ালি ট্রানজিট করে মেইন স্ট্রিমিং হতে পারে, অর্থাৎ সার্বিকভাবে গ্রহণযোগ্য এবং সকলের জন্যই একই টাইপের দিকে যেতে পারি, সেটা ভাবতে হবে। কিন্তু থ্যাংক ইউ অন দ্য ফর্মাল পার্ট। মানে আমরা বিক্ষিপ্তভাবে শুরু করলেও একটা জায়গাতে আমি অ্যাকচুয়ালি পুশ করতে চেষ্টা, কারণ শিক্ষা আসলে এত ব্যাপক, এত দিক আছে, যে জন্য আমি তোমাকে ভাষার দিকে আর যেতে দিলাম না। আমি এই জায়গাটাতে অন্তত এইটুকু আমরা বুঝলাম যে আসলে যে অবস্থা আছে, একটা এনামের মূল প্রতিপাদ্যটা হচ্ছে যে ইন্টারেস্ট গ্রুপস গুলো এমনভাবে গড়ে উঠেছে এবং তারাই আজকে পরিবর্তনের বাধা হয়ে দাঁড়িয়েছে। সো এটাকে সামহাও সুপারসিড করে আমাদের ভাবার ক্ষেত্রে পরিবর্তন আনতে চাইলে একটা প্রাথমিক পদক্ষেপ হতে পারে যে যে সকল সার্টিফিকেট পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণটা কমপ্লিটলি ওপেন করে দেওয়া। যে কেউ যে কোনো সময় এই পরীক্ষাটা দিতে পারে এবং পরীক্ষা দিয়ে তার একটা ফি থাকবে, তার একটা পদ্ধতি থাকবে। যেভাবে ওই ও লেভেল এ লেভেলও রেভিনিউ আর্ন করে সরকার, সেভাবেও তার নিজের রেভিনিউ আর্ন করতে পারে এবং উন্মুক্ত থাকছে সেটার জন্য। আর দ্বিতীয় ধাপে যে কথাটা তুমি তুললে যে আমরা যাতে ওই সেকেন্ড পয়েন্ট যেটা তুমি করছিলে অ্যাড অন হিসেবে আমরা দেখছিলাম যে ওখানে ওই সার্টিফিকেট এজ এ প্রোডাক্টটাকেও আরো ডিফারেন্সিয়েট করা দরকার, অনেক বেশি ওপেন করার দরকার। আপনি এভাবে চিন্তা করেন, ব্রিটিশরা তাদের এডুকেশনটাকে এমন ভাবে তৈরি করেছে, আজকে ও লেভেল পৃথিবীর কতগুলো দেশে যায়। আমরা কিন্তু সেভাবে চিন্তাও করতে পারছি। আমরা আমাদের ডিগ্রিগুলোকে বাইরে পাঠাতে পারতাম। মানে আপনি বলছি দৃষ্টিভঙ্গি বদলাইলে কিন্তু আপনি এটা করতে পারবেন। দৃষ্টিভঙ্গি যতক্ষণ পর্যন্ত বদলাতে পারবেন না, আপনি ছোট থেকে আরো ছোট হবেন, অন্যরা আপনাকে এবং বিলীন হয়ে যেতে হবে। আমি সেই প্রবলেম, এবং এই যে যেমন ধরেন এখন অনেক লোক আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে আমাদের দেশের এডুকেশন থেকে সরিয়ে নিচ্ছে। আমার কথাটা হচ্ছে যে আপনি ছোট হচ্ছেন, এবিলিটি থাকলে বদলে যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে আপনি আপনার নিজের এডুকেশনটাকে বড় করেন না কেন? আমি এটা চিন্তা করতে পারছি না। আজকে ভারত তার এসএসসি পরীক্ষা ঢাকায় নিচ্ছে, দেখেন তারা ও লেভেলের সাথে কম্পিট করার ব্যবস্থা করে ফেলতেছে। তারা বলছে যে তুমি ঢাকায় বসে ভারতীয় পরীক্ষাগুলো দিতে পারো। বাংলাদেশে বাধা দেওয়ার কিছু নাই, কারণ আপনি ও লেভেল দেবেন, ভারত দেবেন না, এটা হতে পারে না, মানে লজিক্যালি হতে পারে না। আমি কিন্তু উল্টো ভাবে চিন্তা করতে পারছি না। আমি আরো ছোট হচ্ছি, আরো শক্তভাবে বলছি তোমাকে এটা করতে হবে। মানে আমি কেন যেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা পরিবর্তনের দিকে নিচ্ছি না। আবার ওই কলোনিয়াল যেটা বলছিলে তেমনি রিজনাল গ্রেটার ইন্টারেস্ট সুপারসিডস লোকাল ইন্টারেস্ট গুলোকে, এবং এরাই ইন দ্য নেম অফ জনপ্রতিনিধিত্ব বলি বা বেশি পপুলারের নাম করে, ইউনিভার্সালিটির নাম করে আসলে কিন্তু গ্র্যাজুয়ালি সংকীর্ণ জায়গাতে ঠেলে দেয়া হচ্ছে।